সাম্প্রতিক গণহত্যায় ফ্যাক্ট ফাইন্ডিংকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ মিশন। সার্বিক সহায়তার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে আদালতে নেওয়া হতে পারে জাসদ সভাপতি ইনুকে। মোহাম্মদপুরে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 22 জনের বিরুদ্ধে মামলা। পানি বাড়ছে নোয়াখালী লক্ষ্মীপুরে। ত্রাণ পৌঁছায়নি প্রত্যন্ত এলাকায়। ফেনী ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির উন্নতি। বৃষ্টিপাত হলেও চলমান বন্যায় প্রভাব ফেলবে না। ফারাক্কা বাঁধ খুললেও পদ্মার পানি বিপদসীমার নিচে, নেই বন্যার শঙ্কা। এবং নিজেদের প্রয়োজনে বাংলাদেশকে ডোবাচ্ছে ভারত। বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান বিএনপির। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জুলাই আগস্টে গণহত্যা তদন্তে নেমেছে জাতিসংঘ। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের সত্য অনুসন্ধান মিশনের প্রধান রোরি মুঙ্গোভান। আর এই কাজে তদন্ত দলকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। জান্নাতুল মোহনার প্রতিবেদন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালায় সরকার। পুলিশ সহ বিভিন্ন বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় বিপুল সংখ্যক মানুষ। সহিংসতা ও গণহত্যার তদন্তে ঢাকায় জাতিসংঘের 3 সদস্যের কারিগরি কমিটি তদন্তের অংশ হিসাবে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বৈঠক শেষে জাতিসংঘ মিশনের প্রধান বরি মুঙ্গোভেন জানান, জুলাই আগস্টে গণ অভ্যুত্থান ঘিরে কি ঘটেছিল তা তদন্তে এসেছেন তারা। এ নিয়ে প্রাথমিক আলোচনা ইতিবাচক হয়েছে। The UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could. আর গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে আমাদের আরো এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে যেন আরো বেশি প্রতিনিধি যেতে পারে সেই বিষয়ে আহ্বান জানান উপদেষ্টা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমলেও নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পরিস্থিতি নাজুক। ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে না, এমন অভিযোগ বানভাসী মানুষের। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে বাড়ছে বন্যার পানি। এতে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য প্রতিদিনই ছুটে আসছে বিভিন্ন সংগঠন। পর্যাপ্ত নৌকা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সহায়তা। এখানে প্রায় 500 লোকের মতো উঠছে। আমরা প্রতিদিন তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে তারপর নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের এলাকার লোকে খাওয়া দাওয়া দিতেছে, আমরা কোনো মতো বাঁচছি। কবে যাই আল্লাহ কইতে আর এটা বলতে পারি। যারা তার সামগ্রী নিয়ে আসতেছে তারা মেইন রোডের পাশে দিয়ে ভিতরে ঢুকতে পাইতেছে না। একটা নৌকা নাই, কিছু নাই, কোনো যোগাযোগের বিচ্ছিন্ন সবকিছু। ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলার পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা জুড়ে বাড়ছে পানিবাহিত রোগবালাই। শতাধিক সংগঠন বন্যার্তদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এলেও জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকায় প্রকৃত বন্যার্তরা বঞ্চিত হচ্ছে। যে আমার মসজিদটাও ডুবে গেছে, মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র, মেশিন সব ডুবে গেছে। কুমিল্লায় পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা। জেলা ত্রাণ কর্মকর্তার তথ্য মতে এরই মধ্যে জেলার 14 উপজেলায় 7 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা 10 লাখ ছাড়িয়েছে। লক্ষ্মীপুরে ত্রাণের জন্য অপেক্ষা করছে পানিবন্দী মানুষ। অন্তত 30,000 মানুষ অবস্থান করছে আশ্রয় কেন্দ্রে। এখন আমাদের ঘরে পর্যন্ত পানি আছে। আজকে ত্রাণ তো ঠিক মতন আসতেছে না।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। পাহাড়ি ঢলের কারণে জেলায় প্রায় 1000 পুকুরের মাছ ভেসে গেছে, যার আর্থিক ক্ষতি প্রায় 19 কোটি টাকা। টাকা পাবো কইতে দেশের অনেক টেনশন আছে, ফেন করে লাগাইছিলাম 5 কানি জমি। ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গেল 24 ঘন্টায় পানি বেড়েছে 7 সেন্টিমিটার। তবে এখনো পদ্মার পানি বিপদসীমার নিচে রয়েছে। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। অপরিবর্তিত রয়েছে নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও সুমন কবির। প্রথমেই চলে যাচ্ছে নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী সুজন। সুজন, যেমনটি আপনি বলেছিলেন এর আগে, আমরা আপনাকে যেরকমটি বলেছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, এখন কি অবস্থা দেখছেন? আসলেই কি ত্রাণ পৌঁছাচ্ছে কিনা সঠিক জায়গায়, এবং বন্যাতুদের কি অবস্থা? লিনিয়া বন্যা পরিস্থিতির কথা যদি বলতে হয়, নোয়াখালীর যে আজকে সকাল থেকে বৃষ্টির কারণে যে পানির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে নোয়াখালীতে। তো গতকালও বৃষ্টি ছিল, এর আগের দিনও বৃষ্টি ছিল, অর্থাৎ প্রায় টানা 3 দিন বৃষ্টির কারণে নোয়াখালীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে পানি ছিল না বা যে পানির পরিমাণ কম ছিল, সেখানে অতিরিক্ত পানি বেড়ে গিয়েছে। তো তেমন একটি সড়কে আমি দাঁড়িয়ে আছি, যে এই সড়কে আসলে গত 2 দিন আগেও পানি তেমন একটা ছিল না, কিন্তু এই সড়কে এখন পানি অতিরিক্ত বেড়ে গিয়ে প্রায় হাঁটু সমানের কাছাকাছি চলে এসছে। তো এই এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে পানি হওয়ার কারণে আসলে তারা এক প্রকার পানি বন্দী হয়ে পড়েছে, না পারছেন তারা দৈনন্দিন কাজে বাইরে যেতে, না পারছেন তারা যে নিজেদের কাজকর্ম করতে, বা অফিসগামী মানুষেরা বেশি বিপদে রয়েছেন, তারা কোনো যানবাহন পাচ্ছেন না, তারা কোনো অফিসে যেতে পারছেন না। একই সাথে তারা জানিয়েছেন যে বাজারে যেতে না পারার কারণেও তারা অনেকটা যে খাদ্য সংকট রয়েছেন, টাকা থাকার পরও তারা বাজারে যেতে পারছেন না। তো আবার শিশু খাদ্যের অভাব রয়েছে তাদের ঘরে। আর যদি ত্রাণ তৎপরতার কথা বলতে হয়, নোয়াখালীতে আসলে নোয়াখালীতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সংস্থা ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, মানবতাবাদী সংগঠন ত্রাণ দিয়ে যাচ্ছে নোয়াখালী। তবে এক্ষেত্রে একটি যে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলের মানুষের যারা পানিবন্দী রয়েছে বা যারা আশ্রয় কেন্দ্র রয়েছে, তাদের একটি অভিযোগ রয়েছে যে রিমোট অঞ্চল, অর্থাৎ যারা গ্রামীণ জনগোষ্ঠী, তারা মানে যথার্থ ত্রাণ পাচ্ছে না বলে তারা একটি অভিযোগ রয়েছে একদিকে। আরেকদিকে যেমন গ্রাম অঞ্চলে শিশু খাদ্য সংকট রয়েছে, একদিকে যে নারীদের সুরক্ষার সামগ্রীরও সংকট দেখা দিয়েছে গ্রামীণ জনগোষ্ঠীতে। তো এই অবস্থায় তারা যে মানে সুষম যে সহযোগিতার আশ্বাস তারা যে প্রশাসনের কাছ থেকে অথবা যারা সব ত্রাণ দিচ্ছে তাদের কাছ থেকে আশা করছেন। তো আমার সাথে এই বিষয়ে কথা হয়েছে যে নোয়াখালী সুজনের সাধারণ সম্পাদক আবু নাসেরের সাথে, তিনি জানিয়েছেন আসলে যে একটি সমন্বয়হীনতার অভাবে এই অবস্থা হচ্ছে। সমন্বয় করে চললে বা সমন্বয় করে যদি ত্রাণ বিতরণ করা হয় তাহলে এই সমস্যা আর হবে না। তো আমি এখন চলে যাব বন্যা ত্রাণ নিয়ে কুমিল্লাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন, আপনি কুমিল্লার বন্যা ও ত্রাণ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। জি সুজন, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা আমরা দেখেছি আসলে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। আপনার যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, সেই স্বেচ্ছাসেবক আসলে কাজ করছেন। আগে 4 দিন 5 দিন ধরে ঢাকা থেকে টিম এসেছে, তারা সব দুর্গম এলাকায় যে ব্রাহ্মণপাড়া যাচ্ছেন, আপনাদের একটু কথা বলি। আসলে আপনাদের যে ব্রাহ্মণপাড়া যাচ্ছেন, সেই দিক থেকে যদি কথার পর আপনার কি অবস্থা আছে জানান। আমরা জানি যে ওই এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে না, যেদিকে ত্রাণ অ্যাভেলেবেল আছে কিন্তু নৌকার খুব সংকট। কিন্তু আমরা উদ্যোগ নিচ্ছি যে এখান থেকে যে ভাইদের সহযোগিতায় যে আমরা ব্রাহ্মণপাড়ায় যাবো, এরপর পরে যে প্রত্যন্ত যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলো আমরা এক্সপ্লোর করি, ওইখান থেকে রেস্কিউ প্লাস ত্রাণ দেওয়া। কি ধরনের সমস্যা ফেস করতেছেন আপনারা? এইখানে দেখা গেছে যে নৌকার সংকট অনেক বেশি। নৌকার যদি আরো বেশি সাপ্লাই হয় তাহলে দেখা যাচ্ছে যারা ম্যানেজ করতে তাদের জন্য খুব সুবিধা হয়। এটাই মূলত বড় সংকট আছে। আপনি তো কাজ করছেন দীর্ঘদিন যাবত, আসলে গত 5 দিন ধরে আছে, কি ধরনের সমস্যা ফেস করছেন? এখানে ভোটকারী বেসিক্যালি সমস্যা, ভোটগুলো যে পর্যাপ্ত ত্রাণ আছে কিন্তু আমরা এগুলো বিতরণ করতে পারছি না এলাকাগুলো। এটাই ভোটটাই বেসিক্যালি মেইন প্রবলেম। যেটা বলছিলেন কুমিল্লা থেকে আমরা দেখেছি ত্রাণ যে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, আচ্ছা সুষ্ঠুভাবে বন্টন করে তারপর একটা দিন এখানে কাজ করছে। কুমিল্লার যে পারিশ্রমিক অবস্থা আসলে ভালো নেই, সকল রাজ্য মতো আসলে সেবা দিতে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, নোয়াখালী, কুমিল্লা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর। দিন যত যাচ্ছে ততই অবনতি হচ্ছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। ঢলের পানি এবং টানা বৃষ্টিতে পানি বেড়েই চলছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়, নেই খাবার এবং কি বিশুদ্ধ পানি।
আশ্রয়কেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই, তাই একটু খাবারের আশায় প্রধান সড়কে হাহাকার করছে বানভাসীরা। লক্ষ্মীপুর থেকে মাইনুদ্দিন আরিফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। যতদূর চোখ যায় পানি আর পানি। ভারতের পানিতে ডুবেছে লক্ষ্মীপুরের বেশিরভাগ এলাকা। নেমে এসেছে চরম মানবিক বিপর্যয়। লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রামগতি, রামগঞ্জ থানার এলাকাগুলোর অবস্থা বেশি নাজুক। আজকে ৬-৭ দিন বেশি হয়েছে, এখন খুবই ভয়াবহ। সবার ঘরে পানি ঢুকে গেছে, বাড়িতেও কেউ থাকতেছে। দেখে বোঝার উপায় নেই কার বাড়ি কোনটি। কারোর ঘর ডুবেছে অর্ধেক, আবার কারোর ঘরের চাল পর্যন্ত উঠেছে পানি। সবাই খুঁজছে আশ্রয় কেন্দ্র। ঘর ব্যাগেনে সমান হানি লেভেল হয়ে গেছে সালমন। মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার, এখানে আশ্রয় কেন্দ্র হয় না এই গ্রামের ভিতরে, অন্য গ্রামে আশ্রয় কেন্দ্র আছে, যারা পারছে ওখানে গেছে। বন্যা কবলিত সদর থানা এবং চন্দ্রগঞ্জ থানাধীন বিভিন্ন ওয়ার্ডে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ। তাই ক্ষুধার তাড়নায় ত্রাণের গাড়ির জন্য অপেক্ষা করছেন স্থানীয়রা। আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এখন পুরো বন্যার মধ্যে বাঁচতেছি। টানা এদিকে কোনো ঢুকতেছে না, ঢুকের মতো কোনো পরিস্থিতি নেই। টানা বৃষ্টি থাকায় প্রতিদিনই বাড়ছে পানি, আর পানির মধ্যে মানবেতর জীবন পার করছে এসব বানভাসীরা। দেখেন না মানুষ সকলে জল বাঁচতেছে, আর কি কই আপনারা নিজেরাই দেখতেছেন, মানুষের ঘরের হানি ঢুকছে, হানি কমানোর কথা কই দেখতেন না। সমাজের বিত্তবানদের কাছে আকুতি, একটু খাবার আর পানি দিয়ে যেন সরাসরি তাদের উপকার করা হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরো খবর জানবো দর্শক। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি। আলিনিয়া, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের ভাঙ্গাখাই ইউনিয়নের ভেতরেই, অর্থাৎ এটিকে ধরা হয় ধোলাকান্দি এবং রাধাপুর এলাকায়। আমি যদি এই এলাকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে লক্ষ্মীপুরের ভেতরে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল, সেই গ্রাম অঞ্চল। এখানে পানি চারপাশে থই থই করছে, অর্থাৎ এখানে পানির যে প্রবাহটা সেটি বেড়েই চলছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির ফলে পানি বেড়ে চলছে। ঢলের পানির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পানি বেশি ক্ষতিগ্রস্ত করছে এবং এই এলাকার মানুষের যে বসবাস সেটি আসলে একেবারে খুব করুণ অবস্থা হয়ে পড়েছে। তারা যে খাবার কিংবা বিশুদ্ধ পানি সেটি কিন্তু একবারে পাচ্ছে না। লক্ষ্মীপুর শহর, ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যে ত্রাণগুলো আসছে, খাদ্য সহায়তা, সেই খাদ্য সহায়তাগুলো আমরা দেখেছি যে বিভিন্ন মেন সড়ক দিয়ে, সে মেন সড়কের সামনে মানুষের এত বেশি ভোগান্তি, এত বেশি কষ্ট, তারা মেইন সড়কে অবস্থান নিয়েছে, যেহেতু আশ্রয় কেন্দ্রে আর তিল ধরার ঠাঁই নেই। সেক্ষেত্রে ওইখান থেকে তারা সেই ত্রাণগুলো সেখানে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ভেতরের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু কোনোভাবেই খাবার ঢুকছে না। আর যেহেতু বন্যার কারণে যে টিউবওয়েল বা গ্রামের যে পানি খাওয়ার যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো সবগুলো এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেখানোর চেষ্টা করছি যে লক্ষ্মীপুর সদর এবং চন্দ্রগঞ্জ থানাধীন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর বন্যার পরিস্থিতি। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। পানির কি অবস্থা? পানি কি কমছে নাকি? আর খাবার দাবারও তো সমস্যা হইতেছে, আর পানি আগের থেকে বাড়ছে। এখন মানুষ বহুত কষ্টে আছে, মানে আমাদের লক্ষ্মীপুরের দিকে কেউ আসে না, সবাই ফেনের দিকে থাকে। আমাদের এদিকে অনেক কষ্ট, অনেক ঘরবাড়ি অলরেডি চুবি গেছে, মানে মানুষ, শিশু এমনকি বুড়া, বৃদ্ধ যারা, এগুলো নিয়ে আমরা সমস্যা আছি। আমাদের এদিকে মোটামুটি কিছু লোক আশ্রয় কেন্দ্র চলে গেছে, আর কিছু লোক যাইতে পারতেছে না। মানুষ মানে এত কষ্টে আছে। লক্ষ্মীপুরের মধ্যে ভাঙ্গাখাই ইউনিয়নের মধ্যে অনেক পানি। এই যে আমরা বর্তমানে দোলাকান্দি ইউনিয়নে আছি, এই ইউনিয়নটার মধ্যে আপনি দেখেন এই যে কি পরিস্থিতি। এই যে এদিক দিয়ে আমাদের সব ডুবি গেছে, বিল্ডিং সরকার সব ডুবি গেছে, মানে মারাত্মক সমস্যা হইতেছে। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, আমরা আরেকজনের সঙ্গে কথা বলি। পানির কি অবস্থা দেখছেন? পানির এখন দিন দিন আরো বাড়ছে। প্রতিদিনই 1-1.5 ফুট করে পানি বাড়ে, বা আর 1-1.5 ইঞ্চি করে পানি বাড়ে। পানির কমতি নেই। আমরা খুব খাবার দাবার বলতে আমরা এখনো কিছু পাই নাই, আমাদেরকে দেয় নাই, বা আমাদের এখানে কেউ আসেও নেই, আমাদের খোঁজও কেউ নেই নেই। বিশুদ্ধ পানির কি ব্যবস্থা হচ্ছে? পানি বলতে আমরা এখনো কোনো পানি কিছুই পাই নাই। আমরা পানি খাইতেছি, আমাদের কলের পানি আমরা এখনো ব্যবহার করতেছি, আমরা অন্য কিছু এখনো পাই নাই। আমরা কথা বলছিলাম এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে, তারা যেমন কি জানাচ্ছিলেন আসলে এখানে পানির যে হাল রয়েছে, অর্থাৎ বিল্ডিং যে ঘরগুলো রয়েছে সেগুলোর মধ্যেও মানুষ আশ্রয় নিয়েছে। একই সঙ্গে এখানকার যে অন্য যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তারা অবস্থান নিয়েছে। তবে আশ্রয় কেন্দ্রতে প্রথম অবস্থায় যারা যেতে পেরেছে শুধুমাত্র তারাই সেখানে অবস্থান নিতে পেরেছে। তবে অন্য কেউ সেখানে এখন পর্যন্ত যারা যায় নাই, নতুন করে যারা যেতে পারেনি, তারা সে আশ্রয় কেন্দ্র যেতে পারেনি এবং
তারা মেইন সড়কগুলোতে অর্থাৎ ত্রাণের অপেক্ষায় তারা মেইন সড়কগুলোতে অপেক্ষা করছে এবং ত্রাণের যে ট্রাকগুলো আসছে মেইন সড়ক হয়ে সেখান থেকে সেগুলো শেষ হওয়াতে যে নিম্ন অঞ্চল অর্থাৎ গ্রাম অঞ্চল সেগুলোতে খাবার ঢুকানো অসম্ভব হয়ে পড়ছে। খুব দ্রুত গতিতে যদি এই এলাকাগুলোতে ত্রাণ প্রবেশ না করানো যায় তাহলে মানবিক বিপর্যয় সেটি আরও বেড়ে চলবে এমনটি মনে করা হচ্ছে। তো লিনি, এ ছিল আমার কাছে বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুরের সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী আরিফের কাছ থেকে। বন্যার কবলে রয়েছে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। এই পরিস্থিতিতে মৌসুমী বন্যা এবং বৃষ্টিপাতের জরুরি তথ্য জানিয়েছে আবহাওয়া সংস্থাসমূহ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে বিপদসীমার এখনো 1.5 মিটার নিচে পানি অবস্থান করছে, তাই গঙ্গা নদীর অববাহিকায় বন্যা হবার ঝুঁকি কম। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ভারত থেকে আসা পানি ও ভারী বৃষ্টিতে বন্যার কবলে দেশের 11 জেলা। কুমিল্লার গোমতী নদী এখনো বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ফেনীর পরশুরামে মুহুরী নদীর সঠিক তথ্য না মিললেও তা বিপদসীমার নিচে রয়েছে বলে ধারণা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। আগামী 24 ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে কুমিল্লার গোমতী ও ফেনীর মুহুরী নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। 24 ঘন্টা থেকে শুরু করে বিগত 72 ঘন্টায় আমরা পূর্বাঞ্চলে যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটির উন্নতি হয়েছে এবং এর ফলে 13টি পয়েন্টের 12টিতে ইতিমধ্যে পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং পানি কমার যে বর্তমান ধারা দেখা যাচ্ছে সেটি আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফারাক্কা বাঁধের উজান এবং ভাটিতে পানি সমতল স্বাভাবিক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার এখনো 1.5 মিটার নিচে অবস্থান করছে, তাই বন্যার ঝুঁকি কম। ফারাক্কা ব্যারাজের উজান এবং ভাটির সকল পয়েন্টে পানি মোটামুটি স্থির অবস্থায় থাকায় আমরা ধরে নিতে পারি যে পানি মোটামুটি একটা স্বাভাবিক যে প্রবাহ বা ফ্রি ফ্লো যে কন্ডিশন বিরাজ করছে এবং এর ফলে আপাতত আমরা গঙ্গা নদীর পানি খুব দ্রুত বৃদ্ধির আশঙ্কা এই মুহূর্তে লক্ষ্য করছি না। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন বরিশাল, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা ও যশোরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে জনজীবন ও বন্যাপ্রবণ এলাকায় তেমন কোনো প্রভাব পড়বে না। আজকের তুলনায় আগামীকালকে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা কম রয়েছে। তবে 29 তারিখে আপনার দেশের ইস্টার্ন পার্ট বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আপনার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখের দিকে এই বৃষ্টিটা শিফট হয়ে আপনার দেশের নর্দার্ন পার্ট বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আপনার অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে কম আসবে বৃষ্টির প্রবণতা। এ সময় বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। বন্যায় 52 লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। দুর্গত মানুষের জন্য ত্রাণের 3য় চালান পাঠাচ্ছে বিএনপি। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, ক্ষমতায় না থাকলেও বন্যাতদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। ইতিমধ্যে 1.5 কোটি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্গম 3 উপজেলায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে লুণ্ঠন করায় অর্থনীতি স্বাভাবিক রাখতে প্রবাসী সহ সবার সহযোগিতা প্রয়োজন। ভারত তাদের প্রয়োজনে বাংলাদেশকে কখনো ভাসিয়ে দিচ্ছে আর কখনো শুকিয়ে মারছে বলে অভিযোগ করেন তিনি। বন্যার পানিটা যখন নেমে যাবে অর্থাৎ জানমালের যে ক্ষতি হয়েছে, পুনর্বাসনের যে বিষয়টা, পুনর্বাসনের সময় সত্যিকার অর্থে যেমন রোগ বালাই বেশি হবে, পুনর্বাসনের সময় মানুষের সহযোগিতার প্রয়োজনটা আরো বাড়বে। জাতীয়তাবাদী দল এজ এ হোল, এই পরিবার, জাতীয়তাবাদী পরিবার, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ এলাকায় যেমন কাজ করছে, সেই সাথে আমাদের স্থানীয় জেলা নেতৃবৃন্দ, ইয়াসিন আলী সহ স্থানীয় জেলা নেতৃবৃন্দ যারা আছেন সবাই সেখানে কাজ করছেন। কাজেই আমাদের এই কাজটাকে যাতে আমরা সঠিকভাবে করতে পারি, আপনাদের পরামর্শ চাই, আপনাদের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাতে চাই। দেখছেন সংবাদ দুপুর।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানি পিছিয়ে 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। 2014 ও 2018 সালে পাতানো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারদের দায় মুক্তি দেয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, যদি 2014 ও 2018 সালে নির্বাচনের কমিশনাররা যদি অবৈধ হয় তাহলে ওই দুটি নির্বাচনও অবৈধ হবে। আইন করে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছে। সেই দায় মুক্তির আইনে বলা হয়েছে এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এখন আদালতে দায় মুক্তিকে অসাংবিধানিক ঘোষণা করলে দুটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সাম্যর চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে 1383 বঙ্গাব্দের এই দিনে নিভে গিয়েছিল অনন্য প্রতিভার জীবন প্রদীপ। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবেলা করে বড় হয়েছেন নজরুল। 23 বছরের সাহিত্য জীবনে সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। দেশের স্বাধীনতার পর 1972 সালের 24 মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি নজরুলকে সপরিবার বাংলাদেশে আনা হয়। তাকে দেওয়া হয় জাতীয় কবির মর্যাদা। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করছে। দর্শক দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 12,60,000 পোলিও টিকার ডোজ গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে টিকা ছাড়াও 500 ভ্যাকসিন কুলার পেয়েছেন তারা। অংশীদারদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। বিস্তারিত রজনী রহমানের রিপোর্টে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় এখন নতুন আতঙ্ক পোলিও ভাইরাস। গেল 25 বছরের মধ্যে এবারই প্রথম পোলিও রোগী শনাক্ত হয় সেখানে। এরই মধ্যে অনেকের মাঝে পাওয়া গেছে পোলিওর উপসর্গ। তবে পর্যাপ্ত জনবল এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে সম্ভব হচ্ছে না পরীক্ষা করা। জাতিসংঘের শঙ্কা, উপত্যকায় এই ব্যাধি মহামারীতে রূপ নিতে পারে। তবে আশার আলো দেখতে শুরু করেছে সেখানকার মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় 12,60,000 পোলিও টিকা এসেছে। টিকা ছাড়াও 500টি ভ্যাকসিন কুলার এসেছে। খুব দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করার জন্য প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। লক্ষ্য 10 বছরের কম বয়সী প্রায় 6,40,000 শিশুকে 2 ডোজ টিকা দেয়া। সম্প্রতি গাজার দেইর আল বালাস শহরে শনাক্ত হয় পোলিও। 10 মাস বয়সী এক শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। জানা যায় ওই শিশুকে কোনো পোলিও টিকা দেওয়া হয়নি। এরপর থেকেই আতঙ্ক উপত্যকা জুড়ে। ইসরায়েলি বর্বরতায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বহু আগেই। আমি গাজা থেকে শিফা, শিফা থেকে আলমাগাজি, সেখান থেকে জাওয়াদা, এরপর জাওয়াদা থেকে আবার আলমাগাজি হাসপাতালে এসেছি। এভাবেই অসহায়ের মতো হাসপাতালে হাসপাতালে ঘুরছি, কোথাও সেবা পাইনি। ভয়াবহ স্বাস্থ্য সংকটের কারণ হিসেবে ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে দায়ী করেছে এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভ্যাকসিন আসার পর আশার আলো দেখছেন স্থানীয়রা।
রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।